প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্ন উইথ রাকিব স্যার চ্যানেলে প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমরা শিখব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে শেখা যায়। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের মূলত একটা অঙ্কে 3 ধরনের কাজ করতে হয়। প্রথমত ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, দ্বিতীয়ত করতে হয় ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং 3 নম্বরে করতে হয় ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবং এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিরেক্ট মেথড এবং অন্যটি হচ্ছে ইনডিরেক্ট মেথড। তো আজকে আমরা প্রথম ক্লাসে শিখব কিভাবে ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে সুন্দরভাবে সমাধান করা যায়। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কিছু ফর্মুলা রয়েছে, যে ফর্মুলাটা আপনারা এখন স্ক্রিনের সামনে দেখতেছেন, এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার ক্ষেত্রে প্রথম যে পদ্ধতিটি ইনডাইরেক্ট মেথড, এবং ইনডাইরেক্ট মেথডে আমরা দেখব ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে কি কি ফর্মুলা থাকে। তো এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে যে ফর্মুলাগুলো আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে, প্রথমেই দেখেন চলতি সম্পদ। আমরা চলতি সম্পদ সম্পর্কে কিছু আগে থেকে অবগত আছি, যেমন চলতি সম্পদ কাকে বলে। ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড ইন্স্যুরেন্স, ক্যাশ, এগুলো সবই হচ্ছে চলতি সম্পদের অন্তর্ভুক্ত। তো রুলস অ্যান্ড রেগুলেশনে থাকবে চলতি সম্পদ যখন বাড়বে তখন বিয়োগ করতে হবে। চলতি সম্পদ যখন বাড়বে তখন বিয়োগ করতে হবে। যেমন বললো যে ইনভেন্টরি ইনক্রিজ হয়েছে 10,000 টাকা, তাহলে চলতি সম্পদ বাড়লে আমরা কি করতে হবে? বিয়োগ করতে হবে। ওকে, তারপরে আমরা দেখি চলতি সম্পদ যখন কমে যাবে তখন আমাদের কি করতে হবে? চলতি সম্পদ কমলে যোগ করতে হবে। কিন্তু চলতি দায়ের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। চলতি দায় বাড়লে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, এবং চলতি দায় কমলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখানে চলতি দায়ের কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন অ্যাকাউন্টস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, অ্যালাউন্স ফর ব্যাড ডেট। কিন্তু এখানে একটা জিনিস সুন্দর করে মনে রাখার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে স্থায়ী সম্পদ যদি আমরা ক্রয় বিক্রয় করি, সেই ক্রয় বিক্রয়কৃত কোনো লেনদেন এই অপারেটিং এ আসবে না। আবারও বলতেছি যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় করলে কোনো লেনদেন সেখানে আসবে না। কিন্তু স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় থেকে যদি কোনোদিন লাভ লোকসান হয়, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় থেকে যদি লাভ লোকসান হয়, তখন এই অপারেটিং অ্যাক্টিভিটিসে অন্তর্ভুক্ত করতে হবে। এটা আমরা বিস্তারিত যখন অঙ্ক করব তখন আরো সুন্দর করে শেখা যাবে। ওকে, তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাই, যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমরা কি দেখব? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস প্রথমে হচ্ছে শুধুমাত্র স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় জনিত লেনদেন এখানে আসবে। স্থায়ী সম্পদ কি কি? যেমন ইকুইপমেন্ট, বিল্ডিং, ল্যান্ড। তো স্থায়ী সম্পদ যখন আমরা বিক্রি করব, স্থায়ী সম্পদ বিক্রি করলে এখানে যোগ করতে হবে। স্থায়ী সম্পদ বিক্রি করলে যোগ করতে হবে, স্থায়ী সম্পদ ক্রয় করলে বিয়োগ করতে হবে। এখানে বিশেষ করে খেয়াল করতে হবে তোমাকে যে আমাদের টাকা আসলো না চলে গেল। যদি টাকা আসে তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। আর যদি টাকা চলে যায় তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আবার বলতেছি, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় জনিত লাভ লোকসান এখানে আসবে না, কারণ আমরা উপরে দেখেছি লাভ লোকসান যাবে কোথায়? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে। ওকে, তাহলে আমরা তৃতীয় ধাপে চলে যাই। তৃতীয় ধাপে বলা কি ছিল? যে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমরা খেয়াল করব স্থায়ী দায় কমা বাড়া জনিত লেনদেন এখানে হিসাবভুক্ত করতে হবে। স্থায়ী দায়ের মধ্যে কি কি থাকতে পারে? কমন স্টক, বন্ড, ট্রেজারি স্টক। আচ্ছা, তো এগুলা যখন আমরা ইস্যু করব তখন এখানে কি হবে? যোগ করতে হবে। কিন্তু যদি এগুলো আমরা পরিশোধ করে দেই তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। যেমন কোনো স্থায়ী দায় বা লভ্যাংশ পরিশোধ করলে বিয়োগ করতে হবে। এই ছিল আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন। এখন আমরা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা অঙ্কে চলে আসছি। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2016 সালে বি পার্টে আসছে। তো আমরা দেখি যে তুগলক কোম্পানি লিমিটেড প্রোভাইডস ইউ দ্য ফলোইং ডাটা। তুগলক কোম্পানি কিছু ডাটা তোমাকে ফলো করতে বলতেছে। এখন দেখো এখানে নেট ইনকাম দেওয়া আছে কত?
33,000 টাকা। আচ্ছা, সাম ব্যালেন্স দেখি আমরা। এখানে দেখো দুটো তারিখ দেওয়া আছে সুন্দর করে। একটা হচ্ছে 1/1/2021, মানে এটা 2020 সালের তথ্য, এবং পরেরটা আছে 31/12/2021, তাহলে এটা 21 সালের তথ্য। তো এখানে যেহেতু দুটো সাল দেওয়া আছে, এই দুটো সালকে আমাদের যে কোনো একটা সালকে বেস ধরতে হবে। বেস ধরবো আমরা কোনটা? বেস ধরবো আমরা বড় সালটাকে। ঠিক আছে, বেস ধরবো আমরা কোনটা? বড় সালটাকে আমরা বেস ধরবো। আচ্ছা, ঠিক আছে। তো এখানে অ্যাকাউন্ট রিসিভেবল যদি আমরা খেয়াল করি, যে অ্যাকাউন্ট রিসিভেবলে বলছে যে আমাদের 21 সালে ছিল কত? 28,000 টাকা, এবং অ্যাকাউন্ট রিসিভেবল 20 সালে কত আছে? 23,000 টাকা, তাহলে অবশ্যই অ্যাকাউন্ট রিসিভেবল কমছে। তো ইনভেন্টরি যদি আমরা খেয়াল করি, ইনভেন্টরি ছিল 50,000, ইনভেন্টরি এখন হয়েছে 57,000, তার মানে ইনভেন্টরিও কি হয়েছে? কমছে। আচ্ছা, প্রিপেড এক্সপেন্স ছিল 22,000, এখন হয়েছে কত? 27,000, তাহলে প্রিপেড এক্সপেন্সটাও আমরা দেখতেছি কমছে। আবার অ্যাকাউন্টস পেয়েবল ছিল 18,000, এখন হয়েছে কত? 20,000, তাহলে অ্যাকাউন্টস পেয়েবলটাও আমাদের কমছে। ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 14,000 টাকা, লস অন সেল অফ ইকুইপমেন্ট 3,000 টাকা। কি করতে বলছে আমাদের? প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ফর দ্য ইয়ার 2021 বাই ইনডাইরেক্ট মেথড। আচ্ছা, তাহলে আমাদের কোন মেথডটা ফলো করতে বলছে? ইনডাইরেক্ট মেথড। তো ইনডাইরেক্ট মেথডে আমরা কিভাবে অঙ্ক সলিউশন করব আমরা একটু দেখি। তো আমরা যখন একটা ছক করলাম যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এখন আমাদের অঙ্কটা শুরু হবে নেট ইনকাম দ্বারা। তাহলে নেট ইনকাম আমাদের এই যে সমন্বয় দেওয়া ছিল, শুরুতে আমরা দেখি নেট ইনকাম দেওয়া ছিল 33,000 টাকা। তাহলে নেট ইনকাম আমরা নিলাম 33,000 টাকা। এখন এই লাইনটা সুন্দর করে লিখতে হবে, অ্যাডজাস্টমেন্ট অফ রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা করতে হবে, অঙ্কে যেখানে যা দিয়ে শুরু হোক আমাদের নেট ইনকাম লিখতে হবে, তারপর এই লাইনটা লিখতে হবে, তারপর অঙ্ক সর্বদা ডেপ্রিসিয়েশন দ্বারা শুরু করলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ডেপ্রিসিয়েশন এখানে পাইছি। ডেপ্রিসিয়েশন আগে অঙ্কে দেওয়া ছিল, তাহলে ডেপ্রিসিয়েশনটা দেওয়া ছিল কত? 14,000 টাকা। তো আমরা রুলস অ্যান্ড রেগুলেশনে শিখে এসেছি যে সম্পদ কমলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশন আমরা জানি জলের সম্পদকে কমায় দেয়, তাহলে ডেপ্রিসিয়েশন 14,000 টাকা, সম্পদ কমে গেছে, তো কমলে আমরা কি করছি? এখানে সম্পদ যোগ করতে হবে। আচ্ছা, তারপরে সমন্বয়টা আমরা দেখতে পাইতেছি যে লস অন সেল অফ ইকুইপমেন্ট 3,000। তাহলে আমরা রুলস অ্যান্ড রেগুলেশনে শিখে এসেছিলাম যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় করলে সেটা কোথায় যাবে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। কিন্তু কোনো স্থায়ী সম্পত্তি যদি ক্রয় বিক্রয় করে লাভ লোকসান হয় তখন এটা কোথায় আসবে? অপারেটিং এ। তো এখানে লস হয়েছে ইকুইপমেন্ট বিক্রি করে, তো ইকুইপমেন্ট বিক্রি করে লস হইলে আমার অবশ্যই কি হয়েছে? লস হয়েছে। তা লস হলে কি করা হয়? সম্পদ কমে যায়। তো সম্পদ কমলে কি করতে হবে? আমরা জানি যে যোগ করতে হবে। তাহলে আমরা সম্পদ কমা এখানে দেখাই দিলাম। আচ্ছা, এরপর আসি অ্যাকাউন্ট রিসিভেবলে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল হচ্ছে 28,000, ছিল হচ্ছে 23,000, এখন হয়েছে কত? 28,000। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের বাড়ছে, তাহলে আমরা লিখবো কি? ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। কত টাকা বাড়ছে? 5,000 টাকা বাড়ছে। এখন আমরা জানি যে সম্পদ বাড়লে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই জন্য আমরা সেই রুলস মোতাবেক সম্পদ বাড়ার কারণে এটাকে বিয়োগ দেখাই দিলাম। ওকে, তারপর আসি আমরা ইনভেন্টরি। ইনভেন্টরি ছিল কত? 57,000, এখন হয়েছে কত? 50,000। তাহলে ইনভেন্টরি কি হয়েছে? কমে গেছে। তাহলে আমরা লিখব কি? ডিক্রিজ ইন ইনভেন্টরি। কত টাকা? 7,000 টাকা। তাহলে ইনভেন্টরি কমলে, ইনভেন্টরি একটা সম্পদ, তাহলে কমার সাথে সাথে আমরা কি করব? এখানে দেখাবো যোগ করা হয়েছে। তারপর আসি আমরা প্রিপেড এক্সপেন্সে, ছিল কত? 22,000, এখন হয়েছে কত? 27,000। আমরা প্রিপেড এক্সপেন্সে আসি, যে ছিল হচ্ছে 22,000, সরি ছিল হচ্ছে 27,000, এখন হয়েছে কত? 22,000। তাহলে আমরা লিখবো ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স। আমরা দেখাইলাম ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স। তাহলে এখানেও কি হয়েছে? সম্পদ কমছে। সম্পদ কমলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। এরপর আসি অ্যাকাউন্টস পেয়েবেলে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবেল একটা চলতি দায়। তাহলে ছিল কত? 20,000, এখন হয়েছে কত? 18,000। তাহলে 2,000 টাকা কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। তাহলে আমরা রুলসে পড়ে এসেছিলাম যদি দায় কমে যায় তাহলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা দায়কে বিয়োগ করলাম। তারপর এই যে জিনিসগুলো আছে,
এন্ট্রিগুলো আমরা দিয়েছি, এগুলো যোগ বিয়োগ করলে এখানে আসে 22,000 টাকা। তাহলে এই 22,000 টাকা উপর থেকে আমরা কি করব, যোগ করব। যদি এটা মাইনাস আসতো তাহলে উপর থেকে বিয়োগ করতাম, কিন্তু যেহেতু এটা প্লাস আসছে তো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 22,000 33,000 যোগ করলে হয় 55,000। তাহলে আমরা লিখব নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস কত, 55,000। যদি এই টাকাটা 55,000টা প্লাস না হয়ে, এটা যদি প্লাস না হয়ে মাইনাস হইতো তাহলে আমরা লিখতাম নেট ক্যাশ, এখানে প্রোভাইডেড না লিখে লিখতাম ইউজড। প্রোভাইডেড না লিখে কি লিখতাম, ইউজড লিখতাম, ইউজড। মাইনাস হইলে হবে ইউজড আর প্লাস হইলে হবে প্রোভাইডেড। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল অঙ্কের আপডেট পেতে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।